আর এবার বর্ধমানের দিকে নজর রাখবো আমরা, তার কারণ বাস দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। কিভাবে দুই বাসের মধ্যে সংঘর্ষ আর তাতেই দুর্ঘটনা, কমপক্ষে 50 জন আহত হওয়ার খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেলে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, ছবি দেখাচ্ছি আপনাদের। কি ভয়ানক পরিস্থিতি এই বাস দুর্ঘটনা, দুই বাসের মধ্যে সংঘর্ষ, আর সংঘর্ষে এখনো পর্যন্ত 50 জন কমপক্ষে আহত হয়েছে বলে জানা যাচ্ছে। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? একেবারেই দেখো, বর্ধমান সিউড়ি NH-2B জাতীয় সড়কের আলমপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে। এটা দেওয়ানদিঘি থানার অধীনে পড়ে এবং সেই দুটি বাস রেষারেষি করছিল, একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল এবং তখনই মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাস ইলামবাজার থেকে বর্ধমান দিকে যাচ্ছিল, অন্য একটি বাস বর্ধমান থেকে গুসকরার দিকে যাচ্ছিল এবং এই দুটি বাসের মধ্যেই মুখোমুখি সংঘর্ষ হয় এবং তাতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। অন্তত 50 জন আহত হয়েছে। তাদেরকে দুটি গন্ডা গাড়ি এবং অন্য একটি বাসে করে তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে এলাকার বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশও যায় এবং যাত্রীদের উদ্ধার করে। এখন কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, চালকদের কোন রকম অসতর্কতা ছিল কিনা বা যাত্রীর কোনো ত্রুটি ছিল কিনা, সেসব দিকেও খতিয়ে দেখছে পুলিশ। বেশ, অবশ্যই নজর থাকবে। ফিরলাম ব্রেকের পর। আর এবার নজর রাখবো প্রাথমিক নিয়োগ মামলায় জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই এর বিশেষ আদালতে জামিনের আবেদন। আর এই বিষয়ে আরো ডিটেল জানবো অমিতের কাছ থেকে। অমিত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে মামলাটি তদন্ত সিবিআই করছে, সেই মামলাতে এবার পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করেছেন এবং আজকে বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে প্রথম দিন শুনানি ছিল। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে তার আইনজীবী সওয়াল করতে গিয়ে বলেন যে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সেক্ষেত্রে সিবিআইয়ের তরফে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তার সপক্ষে নথি কিন্তু আদালতের কাছে পেশ করতে পারেনি। এমনকি যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কোনো তথ্য প্রমাণ সিবিআই দেখাতে পারেনি। বেশ কয়েকজনের বয়ানের কথা বলা হচ্ছে, কিন্তু সেই বয়ান থেকেও পার্থ চট্টোপাধ্যায় যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত এমনটা কিন্তু তথ্য প্রমাণ সিবিআই দেখাতে পারেনি। তাকে জামিন দেওয়া হোক। সেক্ষেত্রে আজকে প্রথম দিন শুনানি হয়েছে, জামিন আবেদনের শুনানি হয়েছে এবং 27 তারিখ পরবর্তী দিন এই শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে জানিয়ে রাখবো, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই আমরা দেখেছি যে গতকাল এই বিশেষ সিবিআই আদালত থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে। এর আগে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সিবিআইয়ের মামলাতে এর আগে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, তারা প্রত্যেকে জামিন পেয়েছেন। কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে পার্থ চট্টোপাধ্যায়কে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর অর্থাৎ 2024-এর 1 অক্টোবরে গ্রেফতার করা হয়েছিল এবং 27 ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু চার্জশিট দেয় সিবিআই এবং তারপর গত কয়েকদিন আগে এই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জামিনের আবেদন করা হয়েছিল। আজকে সেই জামিনের আবেদনের প্রথম শুনানির দিন ছিল। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোন রকম প্রমাণ নেই বলে তার আইনজীবী একটা আদালতে সওয়াল করেছেন। বেশ, অন্যদিকে গাজনের গাইডলাইন হাইকোর্টের। উৎসবে বৈষম্য রুখতে জেলা বিচারককে নির্দেশ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কি নির্দেশ দেওয়া হয়েছে আরো বিস্তারিত জানবো, তবে তার আগে আরো একবার জানাই, গাজনের গাইডলাইন হাইকোর্টের। উৎসবে বৈষম্য রুখতেই জেলা বিচারককে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একাধিক উৎসব রয়েছে। নদিয়া জেলায় বিচারকের তত্ত্বাবধানেই হবে উৎসব। থানার ওসি 3 দিন অন্তর বিচারককে রিপোর্ট দেবেন। গাজনের মেলা শেষ না হওয়া পর্যন্ত রিপোর্ট। গাজনের গাইডলাইন্স দেওয়া হয়েছে। এই গাইডলাইনে কি কি রয়েছে, কি কি নির্দেশ রয়েছে হাইকোর্টের তরফ থেকে গাজনের গাইডলাইনে, আরো ডিটেল জানার চেষ্টা করব অর্ণবের কাছ থেকে। অর্ণব, কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর আগে সোমবার দিন যখন মামলাটি শুনানির জন্য আসে এবং আদালতের যে অভিযোগ আসে তাই নিয়ে তিনি বলেন, তিনি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গ, সেই রাজ্যের কালচার এটা নয়, কোনো একটি সম্প্রদায়কে তার উৎসব সেটা রীতিনীতি তা পালন করতে দেবে না। এবং এক্ষেত্রে পুলিশ যারা এই ঘটনায় এবং জেলা প্রশাসন যারা বিষয়টি আপোষে সালিসিতে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন,
এই বিষয়টাতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সিনিয়র পুলিশ অফিসারের রিপোর্ট চান। নদিয়ার সিনিয়র পুলিশ অফিসারের রিপোর্ট এক্ষেত্রে আজ এসে পৌঁছায় এবং এরপর নদিয়া শুধুমাত্র হয়তো নদিয়ার ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হচ্ছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, কিন্তু এই গাইডলাইন কিন্তু আগামীতে অন্য জেলাকেও পথ দেখাতে পারে এবং এক্ষেত্রে গাইডলাইনে বলা হয়েছে আগামী 2 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চৈত্রের গাজন সংক্রান্তি যেমন রয়েছে, একই সঙ্গে এপ্রিলের প্রথম সপ্তাহে আমরা জানি রামনবমী রয়েছে। এপ্রিলের এই প্রথম 2 সপ্তাহে যাতে কোনো রকম কোথাও কোনো বৈষম্যমূলক আচরণ না হয় সে বিষয়ে পুলিশ প্রতি 3 দিন অন্তর নদিয়া জেলার ডিস্ট্রিক্ট জাজকে রিপোর্ট দেবেন এবং পুরো বিষয়টা অর্থাৎ নদিয়া জেলা জুড়ে গাজন উৎসব বা এই প্রথম 2 সপ্তাহে এপ্রিলের যে উৎসবগুলি রয়েছে তাতে কোনো সমস্যা বা বৈষম্য না হয় সেটা তিনি নিজে তদারকি করবেন বিচারক। এবং বেসর্ণব গাজনের মেলা শেষ না হওয়া পর্যন্ত রিপোর্ট আর গাইডলাইন দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। উৎসবে বৈষম্য রুখতে জেলা বিচারককে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নদিয়া জেলায় একাধিক উৎসব রয়েছে। বিচারকের তত্ত্বাবধানেই এই উৎসব হবে এবং থানার ওসি 3 দিন অন্তর বিচারককে রিপোর্ট দেবেন। গাজনের মেলা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিপোর্ট এবং উৎসবে বৈষম্য হলে বিচারকের কাছে অভিযোগ। কালীগঞ্জের গাজনের মেলা নিয়ে আগেই মামলা হয়েছে কোর্টে। অন্যদিকে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল হাইকোর্ট। সিআইডির কাছে রিপোর্ট চাওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, 7ই এপ্রিল রিপোর্ট পেশের নির্দেশ, আর কি বলা হচ্ছে হাইকোর্টের তরফ থেকে? দেখো, 2024 সালের এপ্রিল মাসে একটি বেনামি চিঠিকে সামনে রেখে পাহাড়ে নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে সিআইডি এই ঘটনা তদন্ত করছে। বিধাননগর পুলিশ এবং সেখান থেকে সিআইডি কিন্তু একাধিক ঘাত প্রতিঘাত চড়াই উতরাই মামলায় থাকার কারণে মামলা সেই অর্থে কোনো অগ্রগতি হয়নি। এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসু সরাসরি সিআইডি এবং বিধাননগর পুলিশের ভর্ৎসনা করে তাদের কাছে রিপোর্ট বা এফআইআর সংক্রান্ত বিষয়ে তথ্য চাওয়াতে রাজ্য বেঁকে বসে। রাজ্য জানায় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিচার নিয়ে তাদের আপত্তি রয়েছে, তারা প্রধান বিচারপতির দরবার করবেন। সেই পর্ব একবার নয় দুবার সেটা সম্পন্ন হয়েছে। শেষমেশ আজ অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুই মামলাটি শুনানি করবেন, এটা একেবারে রাজ্যের আপত্তি উড়িয়ে যখন প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছে সেই রকম অবস্থা আজকে শুনানি শুরু হয় এবং সেক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি এফআইআর অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায় বা তৃণাঙ্কুর ভট্টাচার্য বা বিনয় তামাং এই বলাতে আপত্তি জানান। সেক্ষেত্রে তাদের সন্দেহভাজন বা সন্দেহজনক ব্যক্তি হিসেবে তাদের দেখাতে রাজ্য এক্ষেত্রে বা পুলিশ এক্ষেত্রে চায়। যদিও বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন 1 বছর হয়ে গেল এই এফআইআর কেন কোনো তদন্তের অগ্রগতি নেই। 7 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রাখা হচ্ছে। এর মধ্যে সিআইডি কে তদন্তের অগ্রগতি জানাতে হবে এবং তদন্তের অগ্রগতি না হলে যদি রাজ্য কোনো পদক্ষেপ না করে, তদন্ত কোনো পদক্ষেপ না হয়, তাহলে আদালতের মতো করে কড়া পদক্ষেপের পথে হাঁটবে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কাজে 7 এপ্রিল পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি এফআইআর অভিযুক্ত হিসাবে কাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছে সেই সংক্রান্ত অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে। বেশ অর্ণব, সঙ্গে থাকো।